এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। চীন রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরু, বার্তা ডোনাল্ড ট্রাম্পকে। 2000-এর বেশি উগ্র ইহুদি নৃত্য করল আল আকসা মসজিদের আঙ্গিনায় অবৈধভাবে প্রবেশ করে। গাজায় গণহত্যা নয়, তবে ভয়াবহ কিছু ঘটনা ঘটেছে, দাবি ট্রাম্পের। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার পূর্ণ অধিকার রয়েছে ইরানের, ঘোষণা পাকিস্তানের। ট্রাম্পের শুল্ক যুদ্ধে এবার কাবু হতে যাচ্ছে রাশিয়া। ইসরায়েল ইউক্রেন সহ 19 দেশের জন্য $3.5 বিলিয়ন ব্যয়ে বিপুল পরিমাণ মিসাইল নির্মাণের অর্ডার পেন্টাগনের। জাপান সাগরের নিকট শুরু হয়েছে রাশিয়া চীন যৌথ নৌ মহড়া। রাশিয়ার ভ্লাদিভস্টক বন্দরের নিকট সোমবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে 3 দিন পর্যন্ত। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ সাবমেরিন রেস্কিউ, জয়েন্ট অ্যান্টি সাবমেরিন, এয়ার ডিফেন্স অ্যান্ড অ্যান্টি মিসাইল অপারেশনস অ্যান্ড মেরিটাইম কম্ব্যাট সহ আরও বিভিন্ন বিষয় অনুশীলন করবে সময়। মহড়ায় রাশিয়ার রণতরীর সাথে অংশ নিয়েছে চীনা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ বেশ কয়েকটি শক্তিশালী রণতরী। মহড়ার পর দুই দেশের নেভি যৌথ টহল পরিচালনা করবে প্যাসিফিক অঞ্চলে। ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধে যখন চীন, রাশিয়া, ভারত, কানাডা, মেক্সিকো সহ বিভিন্ন দেশের অর্থনীতিতে বিপদ ঘণ্টা বেজে উঠেছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়ার কাছে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন, ঠিক তখন যুক্তরাষ্ট্র বিরোধী দুই বৃহৎ শক্তি নিজেদের মধ্যে সম্পর্ক অটুট করার উদ্যোগ নিল। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে চীন রাশিয়ার এক হয়ে টিকে থাকার লড়াইয়ের অংশ চলমান এই মহড়া। নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নিল তারা। একই সাথে তারা বিশ্বকে বার্তা দিল, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা একজোট থাকবে। তাদের যারা মিত্র, তাদের ভয় পাওয়ার কিছু নেই। ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অবরোধ আরোপ করে, তখন চীন ও ভারত এগিয়ে আসে রাশিয়ার পাশে। তারা রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনেই বস্তুত বাঁচিয়ে রাখে রাশিয়ার অর্থনীতি। কেবল তাই নয়, চীন ভারতের এই ভূমিকার কারণে ইউক্রেন যুদ্ধের সময় চাঙ্গা হয়ে ওঠে রাশিয়ার তেল নির্ভর অর্থনীতি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে এবার কাবু হতে চলেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত এবং চীনের প্রধান তেল সরবরাহকারী দেশে পরিণত হয় রাশিয়া। দেশ দুটি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 27 থেকে 30% কম দামে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করে। চীন বিশ্বের প্রধান জ্বালানি তেল ক্রেতা এবং ইউক্রেন যুদ্ধ শুরুর আগে তারা সবচেয়ে বেশি তেল কিনত সৌদি আরব থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর তারা এখন সবচেয়ে বেশি তেল কিনছে রাশিয়া থেকে, কারণ দাম কম। চীন বর্তমানে দৈনিক 23 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কেনে রাশিয়া থেকে। অপরদিকে ভারত বিশ্বের তৃতীয় জ্বালানি পণ্য আমদানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের আগে তারাও সবচেয়ে বেশি তেল কিনত মধ্যপ্রাচ্য থেকে, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত সবচেয়ে বেশি তেল কিনেছে রাশিয়া থেকে। ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে বছরে $2.5 বিলিয়ন মূল্যের জ্বালানি তেল কিনত। সেখানে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে বছরে $31 বিলিয়ন জ্বালানি তেল কিনেছে 2022-23 সালে। ভারত এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর 2025 সালের মার্চ মাস পর্যন্ত ভারত যত জ্বালানি তেল আমদানি করেছে তার অর্ধেকের বেশি আমদানি করেছে রাশিয়া থেকে। এ সময়ের মধ্যে ভারত $238 বিলিয়ন মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। এর মধ্যে $121 বিলিয়ন জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ 1.5 লাখ কোটি রুপি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 3.5 বছর ধরে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনলেও কোনো পদক্ষেপ নেয়নি বাইডেন প্রশাসন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার সাফ জানিয়ে দিয়েছে, যারা রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে তাদের আর রক্ষা নেই। ইতিমধ্যে ভারতের ওপর 25% শুল্ক আরোপ করে বলা হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল কিনলে জরিমানা গুনতে হবে
ভারতকে। ফলে ভারতের বিভিন্ন রিফাইনারি কোম্পানি ইতোমধ্যে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কমিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে চীনও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কমাতে পারে, কারণ চীনের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করবে সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান পণ্য আমদানি করবে তাদের ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হবে। চীন যদি রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করে তাহলে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাধ্য হবেন চীন থেকে পণ্য আমদানি বন্ধ করতে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে ভারত রাশিয়াকে সহায়তা করছে ইউক্রেন যুদ্ধে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার রোববার ফক্স নিউজকে বলেছেন, আসলে ভারত হলো চীনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত একটি দেশ রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার পূর্ণ অধিকার রয়েছে ইরানের, আর পাকিস্তান এই ক্ষেত্রে ইরানের পাশে থাকবে। শাহবাজ শরীফ বলেন, সবাই সুসময়ের বন্ধু, কিন্তু প্রকৃত বন্ধু হলো সে যে বিপদে পাশে দাঁড়ায়। আমরা ইরানের বিপদে তাদের পাশে আছি। পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে সোমবার ইসলামাবাদে এই কথা বলেন শাহবাজ শরীফ। দুই দেশ বার্ষিক বাণিজ্য $2 মিলিয়ন থেকে $8 বিলিয়ন উন্নীত করার সমঝোতা করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার পক্ষে। যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে সম্প্রতি পাকিস্তানেরও চলছে দহরম মহরম সম্পর্ক। মাত্র 4 দিন আগে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন গর্বের সাথে, কিন্তু এই অবস্থায়ও পাকিস্তান যেভাবে যুক্তরাষ্ট্র বিরোধী ইরানের পাশে থাকার অঙ্গীকার করছে তাকে ব্যতিক্রমী কূটনৈতিক দক্ষতা হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক। ইসরায়েলের পুলিশ মন্ত্রী ইতামার বেন গাভির রোববার সকালে অবৈধভাবে প্রবেশ করেন আল আকসা মসজিদের আঙিনায়। এ সময় তার সাথে ছিল 2000-এর বেশি উগ্র ইহুদি স্যাটেলার। আল আকসা মসজিদ আঙিনায় প্রবেশ করে তারা নৃত্য করে ফিলিস্তিনি ও আরব মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উগ্র স্লোগান দিতে থাকে। আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের মাধ্যমে বেন গাভির ইসরায়েলেরও আইন ভঙ্গ করেছেন। বেন গাভির যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করেন সেখানে ইহুদি ও ফিলিস্তিনিদের প্রবেশের ক্ষেত্রে স্থিতিবস্থা জারি রয়েছে। ফিলিস্তিনিদের প্রবেশ করতে না দেওয়া হলেও জোর করে সেখানে প্রবেশ করল বেন গাভির সহ উগ্র ইহুদিরা। ইসরায়েলি পুলিশ প্রহরায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে বেন গাভির তার অনুসারীদের নিয়ে তালমুদিক আচার পালন করেন। খ্রিস্টপূর্ব 600 বছর আগে বেবিলনের রাজা নেবুকডনেজার কর্তৃক হযরত সুলাইমান নির্মিত মসজিদ ধ্বংসের স্মরণে ইহুদিরা পালন করে তালমুদিক আচার। হযরত সুলাইমান নির্মিত মসজিদ ধ্বংসের পর ইহুদিরা আবার 48 বছরের মাথায় সেটি পুনর্নির্মাণ করে। এরপর 70 খ্রিস্টাব্দে আবার সেটিও ধ্বংস করে রোমান সেনাপতি টাইটাস। প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাস গবেষকদের মতে বর্তমানে যেখানে বাইতুল আকসা মসজিদ ও ডোম অব রক রয়েছে সেখানেই ছিল হযরত সুলাইমান নির্মিত মসজিদ, ইহুদিরা যাকে টেম্পল বলে থাকে। ইহুদিদের পরিকল্পনা বাইতুল আকসা মসজিদ কমপ্লেক্স ধ্বংস করে তারা তৃতীয় টেম্পল নির্মাণ করবে এবং সেই লক্ষ্যে লাল গরু সংগ্রহ সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মনে করি না গাজায় গণহত্যা চলছে, তবে সেখানে ভয়াবহ কিছু ঘটনা ঘটেছে। লক্ষাধিক মানুষ হত্যা করে একটি শহরকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরেও সেটাকে গণহত্যা মনে করে না ওয়াশিংটন। বাইডেন প্রশাসনও গাজায় ইসরায়েলের বর্বরতাকে গণহত্যা বলে স্বীকার করেনি, কারণ গাজায় গণহত্যা সহ যেই পৈশাচিক বর্বরতা চালিয়েছে ইসরায়েল তার মূল দায় যুক্তরাষ্ট্রের। তারাই ইসরায়েলকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে এই নিষ্ঠুরতা চালিয়ে যাবার জন্য। এটি এখন বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত যে যুক্তরাষ্ট্র না চাইলে ইসরায়েল কখনো গাজায় এটি করতে পারত না। সোমবারও গাজায় ইসরায়েলের ত্রাণ শিবিরের সামনে ত্রাণ আনতে গিয়ে নিহত হয়েছে 30 জনের বেশি ফিলিস্তিনি। রোববার সিডনির আইকনিক হারবার ব্রিজে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে ইসরায়েলের বিরুদ্ধে। তারা গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে জড়ো হন সেখানে।
$3.5 বিলিয়ন ব্যয়ে বিপুল সংখ্যক অ্যান্টি এয়ার মিসাইল সংগ্রহ করার চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়নের সাথে এই চুক্তি করেছে পেন্টাগন। চুক্তি অনুযায়ী 120 কিলোমিটার পাল্লার অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল নির্মাণ করবে রেথিয়ন। এসব মিসাইল কেনার পর তা 19টি দেশকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। জাপান, জার্মানি, ইউক্রেন, ইসরায়েল, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ আরো কয়েকটি দেশে যাবে এসব মিসাইল। যুক্তরাষ্ট্রের ওয়ার জোন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, প্রতিটি মিসাইল নির্মাণের খরচ পড়তে পারে $10 লাখ বা 12 কোটি টাকা। ইসরায়েলের ক্রমাগত হামলা ও হামাসকে লক্ষ্য অর্জনের পথ থেকে নড়াতে পারেনি। আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মাঝেও অস্ত্র ছাড়বে না হামাস, দিয়েছে কড়া হুঁশিয়ারি। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে যাবে বলে জানায় সংগঠনটি। ইসরায়েলের প্রচারিত খবর ভুল প্রমাণ করে নিরস্ত্রীকরণ না হওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ירון, אנחנו מחויבים להשיג את המטרות שלנו. গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চলাকালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হামাসের নিরস্ত্রীকরণের সম্মতি সংক্রান্ত বিতর্ক। তবে এই খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তারা স্পষ্ট ভাষায় বলেছে, যতদিন দখলদারি থাকবে ততদিন তা প্রতিরোধ করা তাদের জাতীয় ও আইনি অধিকার, অর্থাৎ অস্ত্র ছাড়বে না হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস একটি খবর ফলাও করে প্রচার করে, যেখানে বলা হয় হামাস নাকি নিরস্ত্রীকরণের জন্য প্রস্তুত। এই তথ্যের উৎস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সঙ্গে বৈঠককালে এমনটি দাবি করেন। স্টিভ উইটকফের বক্তব্যকে কেন্দ্র করে শনিবার হামাস একটি তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে তারা জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব যতদিন বহাল থাকবে ততদিন তা প্রতিরোধ করা তাদের পূর্ণ অধিকার। এই প্রতিরোধ অস্ত্র ধারণ করা তাদের জাতীয় এবং আন্তর্জাতিক আইন সম্মত অধিকার বলে উল্লেখ করে সংগঠনটি। হামাস আরো বলেছে, তারা কোনোভাবেই জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাদের সংগ্রাম থেকে সরে আসবে না। এই দাবিকে তারা ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য ও অপ্রতিহত অধিকার হিসেবে বর্ণনা করেছে। এদিকে স্টিভ উইটকফের সফরকে সাজানো ও কৃত্রিম বলে অভিহিত করেছে হামাস। উল্লেখ্য, তিনি গাজায় গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা GHF পরিচালিত একটি বিতর্কিত ত্রাণ সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন। আর এর পরের দিনই তেল আবিবে গিয়ে ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সঙ্গে বৈঠক করেন। אנחנו לא מסירים את עינינו גם מעזה. אני לא מסיר את עיניי לרגע. তবে মানবিক সহায়তা কার্যক্রমের নামে গাজায় পশ্চিমা প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে হামাস। তারা বলছে, গাজায় ত্রাণ বিতরণের আড়ালে দখলদারি বৈধ করার কৌশল নিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সঙ্গে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিকে বিশ্ব জনমতের সহানুভূতির হাতিয়ার বানানোর চেষ্টা চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মে মাসে বিতর্কিত সংস্থা GHF গাজায় তাদের কার্যক্রম শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত 1300-র বেশি ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেই মার্কিন প্রশাসন GHF এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। গত জুনে ট্রাম্প প্রশাসন GHF এর জন্য $30 মিলিয়ন তহবিল অনুমোদনের ঘোষণা দেয়। একদিকে গাজায় মানবসৃষ্ট সংকট, অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক চাপের মধ্যে এই তহবিল অনুমোদন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গাজা পরিস্থিতি ঘিরে হামাসের অস্ত্রত্যাগ এবং শান্তি প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার বিষয়টি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। কিন্তু হামাসের সর্বশেষ বিবৃতি থেকে স্পষ্ট যে ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তারা অস্ত্র নামাবে না এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম তারা চালিয়ে যাবে। সে বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও শুনিয়ে দিল হামাস।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন। সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। এর একদিন আগে 30 জুলাই ট্রাম্প রাশিয়াকে একটি আলটিমেটাম দেন, যেখানে তিনি ঘোষণা দেন 8 অগস্টের মধ্যে যদি রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তিনি দেশটির উপর নতুন করে আরো কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন। 2 অগস্ট মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্পের আলটিমেটামকে যুদ্ধের দিকে একটি পদক্ষেপ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলটিমেটাম দেওয়ার খেলা খেলছেন। এর প্রতিক্রিয়া নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেন ট্রাম্প। তিনি লিখেন, শব্দ খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় তা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এবার তেমন কিছু হবে না। এছাড়া ট্রাম্প মেদভেদেভকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলেও উল্লেখ করেন। 1 অগস্ট ট্রাম্প ঘোষণা দেন তিনি রাশিয়ার কাছাকাছি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন, কারণ সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের মন্তব্যকে ট্রাম্প হুমকি বলে মনে করছেন। তবে রাশিয়ার ঠিক কোন অঞ্চলে সাবমেরিনগুলো মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। ট্রাম্প সাবমেরিন মোতায়েন সম্পর্কে লেখেন, এটি পুরোপুরি সতর্কতামূলক পদক্ষেপ। মেদভেদেভের এই উস্কানিমূলক বক্তব্য কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে এ বিষয়ে আমি নিশ্চিত নই, বরং এসব বক্তব্য কখনো কখনো অনিচ্ছাকৃত বিপর্যয়েরও কারণ হতে পারে। এমন আশঙ্কা থেকেই সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রেমলিন ট্রাম্পের সাবমেরিন মোতায়েন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়ার জ্যেষ্ঠ আইন প্রণেতা ভিক্টর ভোদোলাতস্কি বলেন, আমাদের মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি সাবমেরিন মোতায়েন আছে। ওদের সাবমেরিনগুলো আমরা আগেই আমাদের নিয়ন্ত্রণে এনেছি। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক দফায় আলোচনার পরও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ফলাফল আসেনি। জুলাই মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি পুতিনকে নিয়ে হতাশ হয়ে পড়েছি। আমরা দারুণ এক আলোচনা করব, আমি ভেবেছিলাম দারুণ কিছু হতে যাচ্ছে। আমরা একটি চুক্তির কাছাকাছি চলে এসেছি। এরপরই তিনি কিয়েভে একটি ভবন গুড়িয়ে দেবেন। ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে গিয়ে পুতিন বলেন, যে কারো হতাশ হয়ে পড়ার বিষয়ে বলবো, সব হতাশাই জন্ম নেয় অতিরিক্ত প্রত্যাশা থেকে। এটি একটি সর্বজন স্বীকৃত সাধারণ নিয়ম। কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ে পুতিন বলেন, তিনি ইউক্রেনে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তি চান। তবে রাশিয়া দ্রুত এই শান্তি অর্জনে প্রস্তুত কিনা সে বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি। তবে ট্রাম্পের এবারের পদক্ষেপ ও 8 অগস্টের আলটিমেটাম পুতিনের সঙ্গে তার নতুন কোনো বৈঠকে গড়াবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এবার জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার পর চীন রাশিয়ার এই যৌথ মহড়ার খবরে গোটা বিশ্ব নড়েচড়ে বসেছে। এএফপির খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চীন ও রাশিয়া। এই মহড়ার নাম জয়েন্ট সি 2025। এটি 3 দিনব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার ভ্লাদিভস্টক উপকূলে এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট। মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বংসী অভিযান, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি। চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শাওকচিং ও উরুমকি সহ 4টি জাহাজ এতে অংশ নিয়েছে। মহড়ার শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে। এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল 2012 সালে এবং তা প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। গতবারের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মহড়ার উদ্দেশ্য হল দুটি দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকে চীন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মিত্ররা মনে করে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে, কারণ বেইজিং রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেনি এবং যুদ্ধ বন্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি। তবে চীন নিজেদেরকে নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি পশ্চিমাদের ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘায়িত করার জন্য দায়ী করছে। এদিকে বিশ্ব এখন নতুন এক পারমাণবিক উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেকে দ্বিতীয় স্নায়ুযুদ্ধের সূচনা রূপে দেখছেন। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে এখনই উদ্বেগ ছড়িয়েছে। পশ্চিমা জোট ন্যাটোর মিত্র দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক নতুন করে উত্তেজনার শিখরে উঠেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, ডেড হ্যান্ড নামক রুশ পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা বুঝে চলা উচিত। এই মন্তব্যের পর ট্রাম্প ওই সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন এবং মেদভেদেভের বক্তব্যকে উস্কানিমূলক ও নির্বোধের মতো হুমকি বলে আখ্যা দেন। বিশ্লেষকরা বলছেন, মেদভেদেভ ট্রাম্প এই বাক্যদ্বন্দ্ব পারমাণবিক যুগে সেই স্নায়ুযুদ্ধের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, যখন পারমাণবিক অস্ত্র নিয়ে হুমকির প্রতিহুমকির বিশ্বকে একাধিকবার বিপর্যয়ের মুখে ফেলেছিল। ট্রাম্প দাবি করেছেন সাবমেরিন মোতায়েন একটি প্রতিরক্ষামূলক ও সতর্কতামূলক পদক্ষেপ। তবে সমালোচকরা বলছেন এটি স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় পারমাণবিক প্রদর্শন। এর মাধ্যমে মস্কোকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে ওয়াশিংটন এখন আর মুখ বুজে সহ্য করবে না। সাবমেরিন মোতায়েনের পাশাপাশি রাশিয়ার উপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জোরদার করা হচ্ছে। বিশেষত যেসব দেশ রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যেমন ভারত, তাদের উপরও চাপ বাড়ানো হচ্ছে। ভারত, ব্রাজিল ও চীনের মতো ব্রিক্স সদস্যদের রাশিয়ার প্রতি নরম মনোভাব ট্রাম্প প্রশাসনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। ট্রাম্প যেসব সাবমেরিন পাঠিয়েছেন সেগুলো ওহাইও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন। প্রতিটি বহন করতে পারে একাধিক পারমাণবিক ওয়ারহেড এবং এগুলো রাডার ও শনাক্তকরণ ব্যবস্থার বাইরে থেকে কাজ করতে সক্ষম। এসব সাবমেরিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ট্রায়াড এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিধ্বংসী অস্ত্র। মেদভেদেভ যেসব কথা বলেছেন তা শুধুই কথার খেলা নয়। তার উল্লেখিত ডেড হ্যান্ড ব্যবস্থা এমন এক পারমাণবিক কৌশল যেখানে রাশিয়ার পুরো নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা পারমাণবিক প্রতিশোধ চালাতে সক্ষম। এই তথ্য পশ্চিমা দেশগুলোর প্রবল উদ্বেগের জন্ম দিয়েছে এবং ট্রাম্পের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলেই মনে করা হচ্ছে। ভারত রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র আমদানি অব্যাহত রাখায় ট্রাম্প তার উপর 25% শুল্ক আরোপ করেছেন। ব্রিক্স জোটের দেশগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখন কঠোরতর। যুক্তরাষ্ট্রে ভারতের উপর চাপ বাড়িয়ে অন্যদের জন্য বার্তা দিতে চায় ওয়াশিংটনের হুঁশিয়ারি অগ্রাহ্য করা যাবে না। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান উত্তেজনা কেবল সামরিক বিষয়েই সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলছে। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো একের পর এক ভেঙে পড়ার পর এখন দুই দেশের মধ্যে কোনো কার্যকর কূটনৈতিক সংলাপ নেই। আটলান্টিক ইনস্টিটিউটের পারমাণবিক কৌশল বিশেষজ্ঞ এলেনা পেট্রোভ বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর সময়। পারমাণবিক সাবমেরিনের মতো বিষয় নিয়ে এমন উত্তেজনা ভুল ব্যাখ্যার ঝুঁকি বহন করে, যা একটি ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। তিনি আরও বলেন, শুধু অনলাইনে দেওয়া এক মন্তব্য কিংবা উত্তপ্ত বক্তব্য মুহূর্তেই বাস্তব জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি থাকলে। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এক নতুন মোড় তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে নাকি পারমাণবিক উত্তেজনার নতুন এক যুগের সূচনা করবে। বিশ্বজুড়ে নেতাদের প্রতি আহ্বান উঠেছে সতর্কতা ও সংযম প্রদর্শন করতে হবে, কারণ পারমাণবিক যুগে সামান্য ভুল বোঝাবুঝিও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও মস্কোর দিকে। এই উত্তেজনার পরিণতি কি হবে, কূটনীতি নাকি সংঘর্ষ, তা নির্ধারণ করবে সামনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিন। রাশিয়ার নীরবতা বিশ্ববাসীর মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে। ইউক্রেনের ড্রোন আক্রমণের পরও রাশিয়া নিশ্চুপ, এমনকি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের পরও পুতিনের প্রশাসন চুপ। এই নীরবতার আড়ালে কি লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সমর বিশ্লেষকরা।
накопившихся системных стратегических проблем в мировой архитектуре. ইউক্রেনের অপারেশন স্পাইডারওয়েব রাশিয়ার ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর হামলাগুলোর একটি। 41টি কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়ার পর স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল কঠোর প্রতিক্রিয়া জানাবেন পুতিন, কিন্তু তিনি 3 দিন পর্যন্ত জনসমক্ষে আসেননি, যা রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত অস্বাভাবিক। Разваливать изнутри само западное сообщество. Об этом говорят проблемы и в экономике многих западных стран. ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কেবল বলেছেন যে পুতিন ঘটনা সম্পর্কে অবগত এবং তদন্ত চলছে। এমন ক্ষুদ্র প্রতিক্রিয়া রাশিয়ার জন্য একেবারেই অস্বাভাবিক, যে দেশ সাধারণত প্রতিটি ইউক্রেনীয় হামলার জবাবে তীব্র হামলা চালায়। с известными вопросами и проблемами, но все-таки. যদিও সরকারি মহল নীরব, রুশ মিডিয়া ও সামরিক ব্লগাররা ক্ষোভে ফেটে পড়েছেন। জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল 2 মেজর্স সরাসরি ইউক্রেনে পারমাণবিক হামলার দাবি তুলে বলছে, এটি শুধু অজুহাত নয়, বরং পারমাণবিক হামলা চালানোর যথার্থ কারণ। Вещают о том, что мы собираемся нападать на страны НАТО. Логика-то где? রুশ টিভির সঞ্চালক ভ্লাদিমির সলোভিয়েভ বলেছেন, এই হামলা পারমাণবিক জবাবের যথার্থ ভিত্তি। তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসে হামলার দাবি জানিয়েছেন। And don't feel now, but you will feel it in the future. রাশিয়ার এই নীরবতার মধ্যেই যুক্তরাষ্ট্র 2টি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি অবস্থানে মোতায়েন করেছে। এটি রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেবের পারমাণবিক হুমকির প্রত্যুত্তর। Если у нас все разваливается, что же мы собираемся нападать на НАТО? Ну, чушь несут. মেদভেদেব 31 জুলাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হুমকি দেওয়ার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন, কিন্তু এমন এক বড় সিদ্ধান্তের পরও রাশিয়ার নীরবতা আরো রহস্যজনক। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।